প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায় কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা এর প্রথম দিকের কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। প্রথমেই রয়েছে কেন কম্পিউটার রক্ষণাবেক্ষণ জরুরি। ঠিক আছে, তো আমি কিন্তু তোমাদের জন্য ইন্টারেক্টিভ ক্লাসের ডিজাইন করেছি যাতে তোমরা ছবির সাহায্যে এবং খুবই সুন্দরভাবে টপিকগুলো ভালোভাবে বুঝতে পারো। ঠিক আছে, তো সম্পূর্ণ ক্লাসটা দেখবে আশা করি। তো তোমাদের বইতে একটা গল্প আছে, সেটা হচ্ছে রায়নার ল্যাপটপ ধীর গতি। কোর i5 প্রসেসর ও ভালো কনফিগারেশন থাকা সত্ত্বেও অযত্নের কারণে ল্যাপটপ ধীরগতির হয়ে যায়। কাজ করতে গিয়ে সে বিরক্ত। তাহলে আমরা এই রায়নার কেসটা থেকে বুঝতে পারলাম যে তোমার যদি ভালো কম্পিউটার, ল্যাপটপ বা ডিভাইস থাকে, কিন্তু তুমি যদি সেটাকে যত্ন না নাও, অর্থাৎ ইচ্ছা মতো ব্যবহার করো, তখন কিন্তু তোমার সেই ডিভাইসটি নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা আরেকটা ইউজ কেস দেখেছিলাম, অঙ্কনের শর্টকাট ভাইরাস। ঠিক আছে, ইন্টারনেট ব্যবহারের ফলে তার কম্পিউটারে ভাইরাস প্রবেশ করে। পেনড্রাইভ লাগালে ফাইলগুলো শর্টকাট হয়ে যায় এবং মূল ফাইল দেখা যায় না। ঠিক আছে, অর্থাৎ অঙ্কন ইন্টারনেট ব্যবহার করে কোনো কিছু ডাউনলোড করেছিল এবং সেখান থেকে তার কম্পিউটারে ভাইরাস প্রবেশ করে। ঠিক আছে, আর সেই ভাইরাসগুলো তার ফাইলকে করাপ্ট করে দিয়েছে, অর্থাৎ কি ভেঙে চুরে ছোট করে দিয়েছে এবং সে সেই ছবি বা ভিডিওগুলো আর ব্যবহার করতে পারতেছে না। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বুঝলাম হার্ডওয়্যার ভালো হলেও, অর্থাৎ কম্পিউটারের কনফিগারেশন, র্যাম, এসএসডি, প্রসেসর ভালো হলেও সফটওয়্যার রক্ষণাবেক্ষণ না করলে কম্পিউটার অচল হতে পারে। বোঝা গেল? আচ্ছা, এরপরে আমরা কম্পিউটার রক্ষণাবেক্ষণ নিয়ে পড়ি। প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক। আচ্ছা, কি বলছে? কম্পিউটারকে কাজের উপযোগী ও ভালো রাখার প্রচেষ্টাই হলো রক্ষণাবেক্ষণ। তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করা হয় কম্পিউটার রক্ষণাবেক্ষণ বলতে কি বোঝো, তখন তুমি বলবে কম্পিউটারকে কাজের উপযোগী ও ভালো রাখার প্রচেষ্টাই হলো রক্ষণাবেক্ষণ। এটি মূলত দুই প্রকার। ঠিক আছে, এক হচ্ছে প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ, প্রিভেন্টিভ মেইনটেনেন্স, অর্থাৎ তুমি আগে থেকেই তুমি সচেতন হবা যাতে তোমার কম্পিউটারের উপর কোনো আক্রমণ না হয়, কোনো ভাইরাসের অ্যাটাক না হয়। ঠিক আছে, অর্থাৎ সমস্যা তৈরি হওয়ার পূর্বেই সতর্কতামূলক ব্যবস্থা নিবে। যেমন অ্যান্টিভাইরাসের ব্যবহার। অ্যান্টিভাইরাস কি করে? অ্যান্টিভাইরাস হলো তোমার কম্পিউটারের এমন একটি সফটওয়্যার বা প্রোগ্রাম বা অ্যাপ যেটা সার্বক্ষণিক দেখতে থাকে যে তুমি যে নতুন একটি ফাইল ডাউনলোড করলা বা একটা পেন ড্রাইভ কম্পিউটারে ঢুকাইলা, ওইটার মধ্যে কোনো ভাইরাস আছে কিনা। যদি ভাইরাস থাকে সে ওই ভাইরাসকে ডিলিট দিয়ে দিবে, অথবা তোমাকে বলবে যে এই অ্যান্টিভাইরাস, মানে তোমার স্ক্রিনে একটি পপ আপ আসবে, লেখা আসবে, সতর্কতা অ্যালার্ট আসবে যে তোমার এই ফাইলটিতে ভাইরাস থাকতে পারে, এই ফাইলটি তুমি ইনস্টল করো না বা ডাউনলোড দিও না। এটি হচ্ছে মূলত এই অ্যান্টিভাইরাস এর কাজ। তারপরে কি ডিস্ক ক্লিন করা। ঠিক আছে, অর্থাৎ তোমার মেমোরি বা হার্ড ডিস্ক তোমার নিয়মিত ক্লিন রাখতে হবে। কোনো ফাইল আবর্জনার মতো জমে আছে কিনা, কম্পিউটার ভরে উঠতেছে কিনা, সেগুলো খেয়াল রাখতে হবে। কারণ কি, তোমরা যারা মোবাইল ইউজ করো তারাও জানো যে অনেক বেশি ছবি ভিডিও তুললে কিন্তু একটা সময় মোবাইলের স্টোরেজ ফুল হয়ে যায় বা ফোন মেমোরি ফুল হয়ে যায়, তখন কিন্তু আর সেই মোবাইলটা ভালো কাজ করে না। আচ্ছা, এরপরে কি আছে? ডেটা ব্যাকআপ রাখা। ঠিক আছে, তোমাকে তোমার যে ডেটা, অর্থাৎ তুমি যে ছবি তুলেছো, ভিডিওগুলো তুলেছো, সেই ছবি বা ভিডিওগুলো তোমাকে গুগল ড্রাইভ বা যে কোনো ক্লাউড ড্রাইভ অথবা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যে কোনোভাবে আপলোড করে তোমাকে ব্যাকআপ রাখতে হবে। কারণ বাই এনি চান্স কোনো দিন যদি তোমার কম্পিউটারটা নষ্ট হয়ে যায় বা আগুন লেগে পুড়ে যায়, তখন তুমি তোমার ডেটা সব হারিয়ে ফেলবে। এ কারণেই আগে থেকেই তোমার ডেটা অন্যত্র নিরাপদে সরিয়ে রাখবা, সেটাই হচ্ছে ডেটা ব্যাকআপ রাখা। প্রিয় শিক্ষার্থী, সহজ শেখার অনলাইন ক্লাসে ভর্তি হয়ে তুমিও পেতে পারো আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন পুরস্কার। বিস্তারিত জানতে সহজশেখা.com ওয়েবসাইটে ঘুরে আসো অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করো। আর একটা হচ্ছে, একটা তো পেলাম প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ। ঠিক আছে, আর একটা কি?
সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ। ঠিক আছে, যে কোনো একটা সমস্যা হয়ে গেছে, এখন কিভাবে সেটার সলিউশন করা যায়, সংশোধন করা যায়, সেটাই হচ্ছে সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ, যাকে বলা হচ্ছে কারেক্টিভ মেইনটেনেন্স। অর্থাৎ সমস্যা বা ফল্ট হওয়ার পর সমাধান করা। ঠিক আছে, যেমন তোমার কম্পিউটার নষ্ট হয়ে যেতে পারে, কোনো একটা জিনিস কাজ করতেছে না, সেটা তুমি মেরামত করতে পারো। আবার কোনো একটা পার্টস একদমই নষ্ট হয়ে গেছে কিন্তু বাকিগুলো ভালো আছে, তখন তুমি ওই নির্দিষ্ট পার্টসটি পরিবর্তন করতে পারো। ঠিক আছে, এভাবে তুমি তোমার কম্পিউটার রক্ষণাবেক্ষণ করতে পারো। আচ্ছা, এরপরে আছে কম্পিউটারের গতি বৃদ্ধি ও সাধারণ রক্ষণাবেক্ষণ। ঠিক আছে, আচ্ছা এটাকে এখানেই রাখি। কেন কম্পিউটার ধীর হয়? ইন্টারনেট ব্রাউজিং ও নিয়মিত কাজের ফলে টেম্প ফাইলস এবং কুকিজ তৈরি হয়। এই ফাইলগুলো হার্ড ডিস্কের জায়গা দখল করে এবং কম্পিউটারের গতি কমিয়ে দেয়। বুঝতে পেরেছো? অর্থাৎ কম্পিউটার বা মোবাইল রান হতে ব্যাকগ্রাউন্ডে অনেক ফাইল জমা হয়। ঠিক আছে, ফাইল ম্যানেজারের মধ্যে অনেক সফটওয়্যার, ছোট ছোট প্রোগ্রাম, এগুলো কাজ হয় টেম্পোরারি, অর্থাৎ অস্থায়ী ফাইল তৈরি হয়। অনেক সময় কম্পিউটার সেটা নিজে নিজে ডিলিট দেয় না বা নিজে নিজে ডিলিট হয় না, তখন কি করতে হবে? তোমাকে নিজে গিয়ে সেই টেম্প ফাইলস, টেম্প ফাইলস অর্থাৎ টেম্পোরারি ফাইলস এবং কুকিজ, এগুলো ডিলিট দিতে হবে। আচ্ছা, এরপরে আছে ডিস্ক ক্লিন আপ, অপ্রয়োজনীয় টেম্পোরারি ফাইল মুছে ফেলার জন্য। ঠিক আছে, ডিস্ক ক্লিনার নামক সফটওয়্যার পাওয়া যায়। ঠিক আছে, অর্থাৎ যেগুলো অপ্রয়োজনীয় ফাইল সেগুলো তুমি ডিলিট দিয়ে দিতে পারবা এক ক্লিকেই। আর কি ডিস্ক ডিফ্র্যাগমেন্টার, অর্থাৎ কি তুমি চাইলেই কম্পিউটারের ফাইলগুলো ভিন্ন ভিন্নভাবে সাজিয়ে রাখতে পারো। কম্পিউটারের একটা মেমোরি কার্ড বা একটা হার্ড ডিস্কে তুমি অনেকগুলো ছোট ছোট পার্টে ভাগ করতে পারো। ঠিক আছে, এটাই হচ্ছে ডিস্ক ডিফ্র্যাগমেন্টার, হার্ড ডিস্কের ফাইলগুলো সাজিয়ে গতি ঠিক রাখার জন্য। এরপরে এর সারাংশ হচ্ছে নিয়মিত এই টুলগুলো ব্যবহার করলে কম্পিউটার সচল থাকে। বোঝা গেল? তাহলে কম্পিউটার রক্ষণাবেক্ষণ নিয়ে এ পর্যন্ত আমরা কি পড়লাম? যে আগে থেকেই প্রতিরোধ নিতে হবে, প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ বা প্রিভেন্টিভ মেইনটেনেন্স, আর একটা হচ্ছে সংশোধনমূলক কাজ, অর্থাৎ কম্পিউটার নষ্ট হয়ে যাওয়ার পর আমরা সারাতে পারি। ঠিক আছে, আর কম্পিউটার ধীর হয় কেন? ওই যে টেম্প ফাইল। ঠিক আছে, আমি এটা হাইলাইটস করে দেই। টেম্প ফাইলস আর কি জমা হয় বলো তো? কুকিজ জমা হয়। ঠিক আছে, এই টেম্প ফাইলস আর কুকিজের কারণে কম্পিউটার ধীরগতি হয়ে যায়। এজন্য আমাদের নিয়মিত ডিস্ক ক্লিন আপ করতে হবে। ডিস্ক ক্লিন আপের অনেক সফটওয়্যার পাওয়া যায়। আর ডিস্ক ডিফ্র্যাগমেন্টার অর্থাৎ ডিস্ক ডিফ্র্যাগমেন্ট অর্থাৎ অনেকগুলো ভাগে ভাগ করে নিতে হবে। ঠিক আছে, ফাইলগুলো সাজিয়ে রাখার জন্য আমরা এগুলো করতে পারি। এরপরে ভাইরাস ও ম্যালওয়্যার থেকে সুরক্ষা। আমরা কিভাবে ভাইরাস ও ম্যালওয়্যার থেকে মানে আরও ভালোভাবে সুরক্ষা পেতে পারি সেটাই এখানে বলা হবে। ঠিক আছে, আচ্ছা প্রথমেই রয়েছে ঝুঁকি। আইসিটি ডিভাইসের জন্য ভাইরাস, ম্যালওয়্যার ও স্পাইওয়্যার মারাত্মক ক্ষতিকর। ঠিক আছে, তাহলে কি ঝুঁকি আছে আমাদের এখানে, কি বিপদ হতে পারে? আমাদের যে আইসিটি ডিভাইসগুলো আছে সেই আইসিটি ডিভাইসগুলোর জন্য ভাইরাস, ঠিক আছে এখানে আমি হাইলাইটস করে দেই, ভাইরাস, ম্যালওয়্যার আর একটা কি ও স্পাইওয়্যার, এগুলো কি মারাত্মক ক্ষতিকর। সমাধান কি? সমাধান হচ্ছে অ্যান্টিভাইরাস বা অ্যান্টি ম্যালওয়্যার সফটওয়্যার ব্যবহার করা। একটু আগেই কিন্তু বলছিলাম যে এমন সফটওয়্যার আছে যেটি সার্বক্ষণিক তদারকি করতে থাকে যে তোমার কম্পিউটারে বা স্মার্ট ডিভাইসগুলোতে কোনো ভাইরাস আসছে কিনা। সেই কাজটা কারা করে? অ্যান্টিভাইরাস বা অ্যান্টি ম্যালওয়্যার সফটওয়্যার। বর্তমানে অনেক অ্যান্টিভাইরাস ইন্টারনেট থেকে বিনামূল্যে ডাউনলোড করা যায়। ঠিক আছে, কিছু কিনতে টাকা লাগে, আবার কিছু তুমি ফ্রিতেই ডাউনলোড করতে পারবা। সফটওয়্যার সবসময় আপডেট রাখতে হবে। ওকে, আপডেট না করলে নতুন ভাইরাসের বিরুদ্ধে এটি কাজ করতে পারে না। তাহলে এই যে অ্যান্টিভাইরাস বা অ্যান্টি ম্যালওয়্যার সফটওয়্যার আমরা ব্যবহার করব, এদেরকেও সবসময় আপডেট দিতে হবে। এখন আমি 2-3 বছর আগে একটা সফটওয়্যার নামাইয়া রাখছি, এখন সেই সফটওয়্যার তো নতুন ভাইরাসের প্রতি কাজ করবে না, করবে না। তাহলে সেই সফটওয়্যারকেও আমাদের আপডেট করতে হবে, নতুন ভাইরাসের পক্ষে জানি সে শক্তিশালী প্রতিরোধ ভূমিকা গঠন করতে পারে। আচ্ছা, এরপরে কি আছে? সফটওয়্যার ইনস্টলেশনের পূর্ব প্রস্তুতি, অর্থাৎ একটা সফটওয়্যার ইনস্টল করার আগে কি করতে হবে সেটা এখানে বলা হয়েছে।
হার্ডওয়্যার সাপোর্ট। সফটওয়্যারটি আপনার যন্ত্রের হার্ডওয়্যার সাপোর্ট করবে কিনা তা যাচাই করো। অর্থাৎ অনেক সফটওয়্যারের অনেক হাই কনফিগারেশন হার্ডওয়্যার দরকার হয়, অনেক সফটওয়্যারের তোমার এই যে এইচডিডি মানে হার্ড ডিস্ক বা মেমোরি এটা বেশি দরকার, অনেক সফটওয়্যারের র্যাম বেশি দরকার। এখন তোমার অনেক একটা সফটওয়্যারের র্যাম দরকার মনে করো 16 জিবি, ঠিক আছে, 16 জিবি, কিন্তু তোমার কম্পিউটারে আছে মাত্র 8 জিবি। তাহলে কি তুমি সেই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবে? অবশ্যই পারবে না। এটা হচ্ছে হার্ডওয়্যার সাপোর্ট। এরপর কি রেডমি ফাইল, ঠিক আছে, প্রত্যেকটা সফটওয়্যারের একটা রেডমি ফাইল থাকে, সেই রেডমি ফাইলে জরুরি কোনো নির্দেশ আছে কি না তা পড়ে নিতে হবে, ঠিক আছে। তখন ওই সফটওয়্যারটা যারা ডেভেলপ করছে সেই কোম্পানি বা সেই ডেভেলপার লিখে রাখে যে এই সফটওয়্যারটা ইনস্টল করার সময় এই ব্যাপারগুলো মেনে চলতে হবে, তুমি খেয়াল রাখবে যেন তোমার কম্পিউটারে এই ব্যাপারগুলো ঠিক আছে কি না, এই জন্য রেডমি ফাইল পড়তে হয়। তারপর হচ্ছে ক্লোজ আদার্স, ইনস্টলেশনের সময় অন্য সকল কাজ বা প্রোগ্রাম বন্ধ রাখতে হবে। অর্থাৎ তুমি যখন একটা সফটওয়্যার বা অ্যাপ বা প্রোগ্রাম ইনস্টল করবা তখন তোমার কম্পিউটারে অন্য অন্য প্রোগ্রাম সেগুলো ক্লোজ করে দিতে হবে, বন্ধ করে রাখতে হবে। তারপর অ্যান্টিভাইরাস সাময়িকভাবে বন্ধ রাখতে হবে। কারণ কি অনেক সময় অ্যান্টিভাইরাস ঝামেলা করে, বিভিন্ন সফটওয়্যার ইনস্টলের সময় বলে এই সফটওয়্যারটার সমস্যা থাকতে পারে, তুমি ইনস্টল করো না, হ্যাঁ, অ্যান্টিভাইরাস এরকম বলে আর কি। তাহলে অ্যান্টিভাইরাসটাকে একটু অফ করো, যে বাবা তুমি একটু অফ থাকো, আমি সফটওয়্যারটা ইনস্টল করি, আমি জানি এই সফটওয়্যারে কোনো ভাইরাস নেই, তুমি খামোকা উত্তেজিত হয়েও না, ঠিক আছে। এজন্য অ্যান্টিভাইরাসকে কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হবে। আর কি পারমিশন, অপারেটিং সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেটর অনুমতি আছে কি না নিশ্চিত করা, ঠিক আছে। অর্থাৎ তুমি যে অপারেটিং সিস্টেম ব্যবহার করতেছো সেটা কি সকল পারমিশনের অধিকারী কিনা, তার কাছে সব পারমিশন, অ্যাডমিনিস্ট্রেটর মানে কি যে কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষ পারমিশন আছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে সফটওয়্যার ইনস্টলেশনের প্রক্রিয়া, কোন কোন ধাপে আমরা সফটওয়্যারগুলো ইনস্টল করতে পারি, ঠিক আছে। আচ্ছা, আমাকে রাখার তো জায়গা পাচ্ছি না, এখানে রাখি। সোর্স, ঠিক আছে, সফটওয়্যার কোথা থেকে আনবো কম্পিউটারে বলো তো। আমরা এখন তো ইন্টারনেট সহজলভ্য হয়েছে, আমরা তাই এখন ডাউনলোড করি বেশিরভাগ মানুষ, ঠিক আছে। কিন্তু এর আগে মানুষ এই হার্ড ডিস্কে করে, ঠিক আছে, সিডি ডিস্কে করে আনতো। আবার এখন তোমার যদি কম্পিউটারে ইন্টারনেট না থাকে সেক্ষেত্রে তুমি পেন ড্রাইভ বা মেমোরি কার্ডে এনে তারপরে কম্পিউটারের মধ্যে ঢুকিয়ে সেখান থেকেও সফটওয়্যার ইনস্টল করতে পারো। তাহলে এখানে বলছে কি সিডি, এইটা হচ্ছে সিডি, ঠিক আছে, এটা হচ্ছে সিডি। এবার কি পেন ড্রাইভ, এইটা হচ্ছে পেন ড্রাইভ। আর কি আছে ইন্টারনেট, এই যে প্রথমেই দেখাইছি যে আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারি, ঠিক আছে। তাহলে সফটওয়্যার ইনস্টল করার সোর্স বা উৎস কি কি, সিডি, পেন ড্রাইভ বা ইন্টারনেট, ঠিক আছে, সিডি, পেন ড্রাইভ বা ইন্টারনেট। এবার কি এক্সিকিউশন, তোমাকে সেখান থেকে সফটওয়্যারটা চালু করতে হবে। মনে করো সফটওয়্যারটার নাম হচ্ছে setup.exe, সেখানে তোমার setup.exe-তে ক্লিক করতে হবে, অটো রান বা সেটআপ ফাইলে ক্লিক করতে হবে। এরপর কি শেষ ধাপ, কম্পিউটারে কি করতে হয়, নেক্সট 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 এরকম বাটন আছে, একবার নেক্সট টিপ দেওয়ার পরে আবার উঠবে যে এরপরে কি তুমি এইটা করতেছো, এটা ইনস্টল করবা, আবার হ্যাঁ নেক্সট, আবার বলে কি এইভাবে ইনস্টল হবে, কিন্তু এই ফোল্ডারে জমা হবে কিন্তু সফটওয়্যারটা, তুমি কি ইনস্টল করবা, আবার নেক্সটে ক্লিক করতে হবে, আর সবার শেষে এই ফিনিশ লেখাটা আসে, বুঝছো। আচ্ছা, শেষ ধাপ, অনুমতি দিলে নেক্সট ধাপগুলো শেষ করে কম্পিউটার রিস্টার্ট করতে হবে। এখন আধুনিক অনেক সফটওয়্যারের জন্য কম্পিউটার রিস্টার্ট করা লাগে না, তবে অনেক পুরান কিছু সফটওয়্যার আছে বা অনেক ভারী বা জটিল কিছু সফটওয়্যার আছে, সেগুলো ইনস্টল করে কম্পিউটারটাকে আবার রিস্টার্ট করতে হয়। রিস্টার্ট মানে হচ্ছে পুনরায় চালু করা, বোঝা গেল। এরপর হচ্ছে আনইনস্টল বনাম ডিলিট। ডিলিট আর আনইনস্টলের মধ্যে অনেক পার্থক্য আছে, সেটাই এখানে বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, সেগুলো কি কি, আনইনস্টল, প্রথমে আমরা দেখি আনইনস্টল মানেটা কি। কন্ট্রোল প্যানেল থেকে সফটওয়্যারকে বাদ দেওয়া, ফলাফল ফাইল মুছে যায় কিন্তু রেজিস্ট্রি ফাইলে তথ্য থেকে যায়, ঠিক আছে। তো তুমি যদি সাধারণ আনইনস্টল করো তাহলে শুধুমাত্র উপর থেকে সফটওয়্যারটি সরে যাবে, কিন্তু পিছনে পিছনে সফটওয়্যারের ফাইলগুলো থেকে যাবে। আর এখানে বলছে একটা হচ্ছে ডিলিট, ডিলিট মানে হচ্ছে রেজিস্ট্রি এডিটর ব্যবহার করে তথ্য মুছে ফেলা, ফলাফল রেজিস্ট্রি থেকে সফটওয়্যারের তথ্য সম্পূর্ণভাবে মুছে ফেলা। কেন ডিলিট জরুরি, আনইনস্টল করার পরেও
রেজিস্ট্রি ফাইলে যে অংশ থেকে যায় তার নতুন ইনস্টলে বা কম্পিউটারে গতিতে সমস্যা করতে পারে। অর্থাৎ আনইনস্টল করেও অনেক সময় আবার রেজিস্ট্রি ফাইল থেকে সেই ফাইলগুলো ডিলিট করে দিতে হয়। সেটাই বলছে যে তুমি যদি এক টিপে বা এক ক্লিকে আনইনস্টল করো তখন কিন্তু ওই সব ফাইল নাও যেতে পারে, কম্পিউটারে রয়ে যেতে পারে, পরে তা আর একটা ঝামেলা করতে পারে। সাধারণ আনইনস্টল প্রক্রিয়া, যেটা আসলে করা উচিত না, সাধারণ আনইনস্টল করলে লাভ নাই তেমন একটা, বুঝছো? আচ্ছা, কি বলছে? স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। প্রোগ্রামার্স অপশন থেকে আনইনস্টল এ প্রোগ্রাম এখানে ক্লিক করতে হবে। সফটওয়্যারটি সিলেক্ট করে আনইনস্টল বাটনে ক্লিক করতে হবে। আর প্রক্রিয়া শেষে কম্পিউটার রিস্টার্ট দিন। ঠিক আছে, এই দেখো এখানে কিন্তু ছবির মাধ্যমে বোঝানো হয়েছে। মনে করো তুমি যে সফটওয়্যারটি আনইনস্টল করতে চাও সেই সফটওয়্যার মনে করো এইটা, ঠিক আছে, এইটাই ক্লিক করতে হবে। ক্লিক করে তারপরে কি করতে হবে? প্রোগ্রাম অপশন থেকে আনইনস্টল প্রোগ্রামে ক্লিক করতে হবে। এখানে লেখা থাকবে আনইনস্টল, তারপর লেখা থাকবে প্রোগ্রাম। ঠিক আছে, যে এই প্রোগ্রামটাকে তুমি GRAM এই প্রোগ্রামটাকে তুমি আনইনস্টল করতে চাও। এরপরে আনইনস্টল বাটনে ক্লিক করলে প্রক্রিয়া শেষ হবে। এরপরে তোমাকে রিস্টার্ট দিতে হবে। আচ্ছা, এরপর কি আছে? সফটওয়্যার ডিলিট ও রেজিস্ট্রি এডিটর। এরপরে কিন্তু ওই আনইনস্টল দিলেই কাজ শেষ না, আরও রেজিস্ট্রি ফাইলগুলো ডিলিট দিতে হবে। সতর্কতা, কি বলছে? রেজিস্ট্রি এডিটর এডিট করার সময় খুব সতর্ক থাকতে হবে। ভুল ফাইল মুছলে সিস্টেমের ক্ষতি হতে পারে। রেজিস্ট্রি এডিটর চালু করার নিয়ম: কিবোর্ডের উইন্ডোজ কি প্লাস আর একসাথে চেপে রান কমান্ড চালু করুন। বক্সে লিখুন রেডিট, ওকে বাটনে ক্লিক করুন, তাহলে রেজিস্ট্রি এডিটর চালু হয়ে যাবে। এরপর কি আছে? নিরাপত্তা ব্যবস্থা, রেজিস্ট্রি ব্যাকআপ কেন জরুরি? কোনো ভুল হলে যাতে সিস্টেম আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়। তোমাকে কি করতে হবে? প্রথমেই ফাইল মেনুতে ক্লিক করতে হবে, তারপরে কি এক্সপোর্ট অপশনে ক্লিক করতে হবে, তারপরে 3 নম্বরে ড্রাইভ সিলেক্ট করে ফাইলের একটি নাম দিতে হবে। যেমন তুমি নাম দিলা ব্যাকআপ রেজিস্ট্রি, রেজিস্ট্রির শর্টকাট হচ্ছে রেগ। তারপরে 4 নম্বরে কি সেভ বাটনে ক্লিক করতে হবে। এই যে দেখছো ফাইল, তারপরে এক্সপোর্ট, এরপরে কি ড্রাইভ সিলেক্ট করে একটি নাম দিতে হবে, আর শেষে সেভ দিতে হবে। রেজিস্ট্রি কি খুঁজে বের করতে হবে। কিভাবে খুঁজে বের করবা? প্রথমে এডিট মেনু থেকে ফাইন্ড অপশনে যেতে হবে। এইটা হচ্ছে ফাইন্ড অপশন, ঠিক আছে। এখন ফাইন্ডে তো সার্চ করতে হবে, লিখে ফাইন্ড হোয়াট বক্সে যে সফটওয়্যারটি ডিলিট করতে চান তার নাম লিখুন। যেমন অডিওলাস, ঠিক আছে, সেটার নাম লিখলাম এখানে, এই যে নাম। এরপরে কি ফাইন্ড নেক্সট বাটনে ক্লিক করুন। এই ফাইন্ড নেক্সট বাটনে ক্লিক করলে ওই সফটওয়্যারটি তোমার সামনে আসবে। এটি সফটওয়্যারের নামের সাথে মিল আছে এমন ফাইল খুঁজে বের করবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি? এইবার আসছে সম্পূর্ণ ডিলিট প্রক্রিয়া। রেজিস্ট্রি থেকে সফটওয়্যারের সমস্ত এন্ট্রি মুছে ফেলার ধাপসমূহ। সিলেক্ট করা ফাইলটির উপর ডান বাটন ক্লিক করুন। এই যে মাউস আছে, মাউসে এই যে দেখছো মাউস, এই মাউসের এই পাশের বাটনটাতে ক্লিক করতে হবে, সেটাই হচ্ছে ডান বাটন, মানে রাইট বাটন বলে। কিবোর্ডের F3 বাটন চাপুন, এটি পরবর্তী নেক্সট একই নামের ফাইল খুঁজে বের করবে। এভাবে সব ফাইল খুঁজে খুঁজে ডিলিট করতে হবে যতক্ষণ না ফিনিশড সার্চিং থ্রো দ্য রেজিস্ট্রি বার্তা আসে, ঠিক আছে। এই যে মনে করো তুমি এইটা পাইলা, এটাকে কি করতে হবে? সিলেক্ট করে এখানে মাউসের মাধ্যমে সিলেক্ট করে তোমাকে ডিলিটে ক্লিক করতে হবে। আবার এটা সিলেক্ট করে আবার ডিলিটে দিতে হবে, এটা সিলেক্ট করে আবার ডিলিটে ক্লিক করতে হবে। এভাবে যতক্ষণ না ফাঁকা না হয়ে যায় ততক্ষণ ডিলিট করতে থাকতে হবে। সফটওয়্যারটি কম্পিউটার থেকে সম্পূর্ণভাবে মুছে যাবে। সাবধানতা, রেজিস্ট্রি এডিটিং ঝুঁকিপূর্ণ হতে পারে, অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ ফাইলও মুছে যেতে পারে, সেটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আজকের ক্লাসের সারাংশ: নিয়মিত টেম্প ফাইল বা টেম্পোরারি ফাইল, ঠিক আছে, TEMP, এই টেম্প ফাইল পরিষ্কার করতে হবে, তাই তো। কারণ টেম্প ফাইল নামেই বলা আছে টেম্পোরারি, অর্থাৎ অস্থায়ী বা ক্ষণস্থায়ী। ওটা এক সময়ের জন্য কাজে লাগছে, আর কোনো কাজে লাগবে না, সেটা তুমি ডিলেট দিয়ে দিতে পারো, ঠিক আছে, সেটা তুমি চাইলেই ডিলেট দিয়ে দিতে পারো।
এরপরে কি হার্ডওয়্যার সাপোর্ট ও রেডমি ফাইল চেক করা। তোমাকে দেখতে হবে কোনো সফটওয়্যার ইনস্টল করার সময় যে একে তো হার্ডওয়্যারের সাপোর্ট মিলতেছে কিনা, সেই সফটওয়্যারের যতটুকু র্যাম লাগবে, যতটুকু রোম বা এসএসডি লাগবে, প্রসেসর লাগবে, সেটা তোমার কম্পিউটারে আছে কিনা, ঠিক আছে, সেটাও খেয়াল রাখতে হবে। আর কি, আর হচ্ছে রেডমি ফাইল চেক করতে হবে, ঠিক আছে, যে কি কি লেখা আছে, সতর্কতা, যে এটা ইনস্টল করার সময় কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। সেই রেডমি ফাইল পড়লেই তুমি বুঝতে পারবে। আর কি, কন্ট্রোল প্যানেল থেকে আনইনস্টল করতে হবে সফটওয়্যার, যাতে সফটওয়্যারের সব কিছু ডিলিট হয়ে যায়। আর কি, রেজিস্ট্রি থেকে ফাইল মোছার সময় ব্যাকআপ রাখা ও রেগডিট ব্যবহার করা। এই রেগডিট ব্যবহার করলে কি হয়, এখানে ক্ষতি হওয়ার সম্ভাবনা কমে যায়। আর তোমাকে ব্যাকআপ রাখতে হবে যেন ওই ফাইলটা ডিলিট হয়ে গেলেও পুনরায় আবার তুমি পেতে পারো। বুঝতে পেরেছো? আচ্ছা, শেষ স্লাইডে আমি একটু সারমর্ম লিখে দিয়েছি যে একটি সুস্থ কম্পিউটারের চাবিকাঠি আপনার হাতে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে। সঠিক রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার মাধ্যমে আমরা আমাদের আইসিটি যন্ত্রগুলোকে দীর্ঘস্থায়ী ও ঝুঁকিমুক্ত রাখতে পারি। ঠিক আছে, তো এই ক্লাসটা এ পর্যন্তই। পরবর্তী টপিকগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে। আমাদের সঙ্গেই থাকো।